আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে দৃশ্যমান ও অদৃশ্যমান যে অধ্যায়টি আছে হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম পত্র, এই অধ্যায় নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। আমাদের অধ্যায়টির নাম দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের অষ্টম অধ্যায়ে এই অঙ্কটি রয়েছে। আমি পরপর দুটি ক্লাস করেছি। সরল রৈখিক পদ্ধতিতে কিভাবে অবচয় বের করে, কিভাবে জাবেদা দাখিলা প্রস্তুত করে এবং কিভাবে খতিয়ান প্রস্তুত করে। আজ আমি আলোচনা করব ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কিভাবে জাবেদা বই প্রস্তুত করে, কিভাবে অবচয় নির্ণয় করে এবং কিভাবে অবচয়ের পরিমাণ নির্ণয় করে এবং খতিয়ান প্রস্তুত করে। তো আমি এখন যে অঙ্কটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, অঙ্কটি এসেছিল যশোর বোর্ড 2017। আমরা এখন যে অঙ্কটি করব, এই অঙ্কটি এসেছিল যশোর বোর্ড 2017। তো আমরা এখন দেখব এই অঙ্কটিতে কি ছিল। তো সবাই তোমরা লক্ষ্য করো, নিটল কোম্পানি 1 জানুয়ারি 2011 সালে 5 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সাথে সম্পৃক্ত খরচ হিসাবে পরিবহন ব্যয় 60,000 টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ 90,000 টাকা খরচ হয়। অর্থাৎ 5 লক্ষ টাকার মেশিন, এর পিছনে খরচ হয়েছে আরও 1.5 লক্ষ টাকা। 60,000 টাকা হলো পরিবহন ব্যয় আর 90,000 টাকা সংস্থাপন ব্যয়। তাহলে 5 লক্ষ টাকার মেশিনের দাম পড়ল 6,50,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। কয় বছর? 10 বছর। ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে আমি একটু রাফ করে নেই। এই মেশিনটির দাম হলো 5 লক্ষ টাকা, আর এর পিছনে 60,000 টাকা হলো পরিবহন খরচ আর 90,000 টাকা হলো কি? সংস্থাপন ব্যয়। তাহলে আমার মেশিনটির দাম পড়েছে 6,50,000 টাকা। আমার মেশিনটির দাম পড়েছে 6,50,000 টাকা। আমরা সরল রৈখিক পদ্ধতিতে করেছি যে যদি ভগ্নাবশেষ মূল্য থাকে তাহলে বাদ দিয়ে অবচয় বের করতে হয়। তবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ না দিয়ে অবচয় বের করতে হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। সরল রৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য কত আছে? ভগ্নাবশেষ মূল্য আছে 50,000 টাকা। এই অঙ্কটি যদি সরল রৈখিক পদ্ধতি হতো তাহলে এই 50,000 টাকা বাদ দিয়ে 6 লক্ষ টাকার উপর অবচয় বের করতে হতো। এই 6 লক্ষ টাকার উপর অবচয় বের করতাম যদি সরল রৈখিক পদ্ধতি হতো। যেহেতু এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতি, তাহলে অবচয় বের করতে হবে এই 6,50,000 টাকার উপর। এখানে কিন্তু আমাদের অনেক ছাত্রছাত্রী ভুল করে থাকে যে সরল রৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে অবচয় বের করতে হবে, আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ না দিয়ে অর্থাৎ এই 6,50,000 টাকার উপর অবচয় বের করতে হবে। বুঝছো কি না? তাহলে আমাদের ক নম্বরে এসে দেখো, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। তাহলে আমাদের ক নম্বরে এসে অবচয়ের হার নির্ণয় করো। অবচয়ের হার, এই অবচয়ের হার নির্ণয়ের সূত্র হলো 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2। এই হইল ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার বের করার সূত্র। 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2।
তাহলে 100% ভাগ আয়ুষ্কাল, এই অঙ্কের আয়ুষ্কাল কয় বছর? 10 বছর। তাহলে যে 100% ভাগ 10 আর গুণন কত? এই যে গুণন 2, তাহলে 20% হবে অবচয়ের হার। 20% হবে কি? অবচয়ের হার। তাহলে অবচয়ের হার আমরা জেনে গেলাম। অবচয়ের হার কয় পার্সেন্ট? 20%। তাহলে আমাদের ক নম্বর হয়ে গেল। আমাদের খ নম্বরে চেয়েছে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দেখাও। আমরা যদি জাবেদা করতে চাই তাহলে আমাদের অবচয়ের পরিমাণ জানা দরকার। কি জানা দরকার? অবচয়ের পরিমাণ জানা দরকার। আমরা এখন যেহেতু 20% অবচয়ের হার পেয়েছি, এখন আমরা অবচয়ের পরিমাণ জানব। আর অবচয়ের পরিমাণ জানতে পারলে আমরা জাবেদা সহজে করতে পারব। তাহলে আমরা এখন কি বের করব? অবচয়ের পরিমাণ। কি বের করব? অবচয়ের পরিমাণ। তাহলে আমরা এখন অবচয়ের পরিমাণ বের করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এই অবচয় নির্ণয় সারণীর ঘর কেটেছি। এটি একটি গণনা। এই গণনাটি কেন করব? অর্থাৎ অবচয়ের পরিমাণ যদি আমি না জানি, আমি জাবেদা করতে পারবো না। তাই আমার এই অবচয় নির্ণয় করাটা জরুরি। তো মেশিনটি ক্রয় করেছে 2000 কত সালে? 11 সালে। কত সালে? 11 সালে। এই 6,50,000 টাকার উপর অবচয় নির্ণয় করতে হবে। আমরা জানি অবচয়ের হার 20%। মেয়াদ এই 11 সালে 1 বছর ব্যবহার করেছিল, এই যে 1 বছর। তাহলে 6,50,000 টাকার উপর অবচয় ধরতে হবে 20%। এই 6,50,000 টাকার উপর 20% করো, দেখো কত হয়। 6,50,000 টাকার উপর 20%, দেখো সম্ভবত 1,30,000 টাকা হবে। হ্যাঁ, 1,30,000 টাকা। এই 6,50,000 টাকার উপর 1,30,000। এই 1,30,000 টাকা এই 6,50,000 টাকা বাদ দিলে যা থাকবে তাকে বলা হয় সমাপনী মূল্য। অর্থাৎ এই 6,50,000 টাকা থেকে 1,30,000 বাদ দাও, থাকবে দেখো কত? 5,20,000 টাকা। এই 5,20,000 টাকা থাকবে 11 সালের শেষে সমাপনী মূল্য। অর্থাৎ এই 2012 সালে আবার এই 5,20,000 টাকার উপর অবচয় ধরতে হবে। এটাকেই বলা হয় ক্রমহ্রাসমান জের পদ্ধতি। অর্থাৎ প্রথম বছরের যে সমাপনী মূল্য থাকবে ওই সমাপনী মূল্যের উপর পরের বছর অবচয় ধরতে হবে। অর্থাৎ প্রথম বছরের সমাপনী মূল্যের উপর দ্বিতীয় বছরের অবচয় ধরতে হবে। তাহলে এই 5,20,000 টাকার উপর আবার 20%, সময় 1 বছর। তাহলে 5,20,000 টাকার উপর করো, এই 5,20,000 টাকার উপর 20% করো, এই 20%। 5,20,000 টাকার উপর 20% করো, কত হয়? 1,04,000 টাকা। বাদ দাও আবার। অর্থাৎ এই 5,20,000 টাকা থেকে এই 1,04,000 টাকা বাদ দাও। 5,20,000 টাকা থেকে 1,04,000 টাকা বাদ দিলে কত থাকে? 4,16,000 টাকা। এই 4,16,000 টাকা 12 সালের শেষে সমাপনী মূল্য। অর্থাৎ যদি আমরা 13 সালে আবার অবচয় বের করি 2013 সালে, তাহলে ওই 4,16,000 টাকার উপর অবচয় বের করতে হবে। অর্থাৎ 13 সালের অবচয় বের করতে হবে 12 সালের যে সমাপনী মূল্য তার উপর। তাহলে 4,16,000 টাকার উপর আবার করো, মেয়াদ 1 বছর। এই 4,16,000 টাকার উপর করো, এই যে 20% করে দেখো কত হয়? 83,200। বাদ দাও আবার। এই 4,16,000 টাকা থেকে আবার 83,200, 3,32,800। যদি আমরা 14 সালে আবার অবচয় বের করতে চাই,
অর্থাৎ 2014 সালে আবার যদি অবচয় বের করতে চাই তাহলে ওই 3,32,800 টাকার উপর আবার 20% অবচয় বের করতে হবে। এই যে মেয়াদ 1 বছর, তাহলে 3,32,800 টাকার উপর 20% করো, কত? 66,560। আবার বাদ দাও, দেখো বাদ দিলে কত থাকে? 2,66,240 টাকা। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার 2 বছরের জাবেদা করতে আমাদের এই 4 বছরের অবচয় বের করলেন কেন? 2 বছরের যেভাবে করলাম তৃতীয় বছরে একইভাবে, চতুর্থ বছরে একইভাবে, পঞ্চম বছরে একইভাবে, অর্থাৎ দেখানোর জন্য আমি করেছি। আর গ নম্বরে চেয়েছে প্রথম 4 বছরের অবচয় হিসাব প্রস্তুত করো। যেহেতু গ নম্বরে চেয়েছে 4 বছরের অবচয় হিসাব প্রস্তুত করো, তাহলে আমার 4 বছরের অবচয় কিন্তু লাগবে, আমাদের 4 বছরের অবচয় লাগবে, তাই আমি 4 বছরের অবচয় বের করলাম। এখন আমরা জাবেদা করব এবং একটি খতিয়ান করব। 2 বছরের করব জাবেদা। 2 বছরের জাবেদা করতে আমাদের এই 1,30,000 টাকা, 1,04,000 টাকা, এই দুইটা অবচয় কাজে লাগবে। আর গ করতে গেলে আমার আরও 2টি অবচয় যে আছে, এই 2টি অবচয় কাজে লাগবে। এখন আমরা 2 বছরের জাবেদা করব। তো আমরা জাবেদার ঘর কেটে ফেলি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাবেদার ঘর কেটেছি এবং আমার 11 সালে কত অবচয়, 12 সালে কত অবচয়, 13 সালে কত অবচয়, 14 সালে কত অবচয় আমি একটু এখানে লিখে রেখেছি এই জাবেদা করার সুবিধার জন্য। তাহলে এই মেশিন ক্রয় করলে আমরা জানি মেশিন হিসাব ডেবিট, জাবেদা কি বলো? মেশিন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 6,50,000 টাকা। এই 6,50,000 টাকা, 6,50,000 টাকা। এই জাবেদা আমরা সবাই জানি, মেশিন ক্রয় করলে মেশিন ডেবিট, নগদান ক্রেডিট। দ্বিতীয় জাবেদা হয় অবচয় ধার্যের জাবেদা। কিসের জাবেদা? বছরের শেষ দিন। আমরা জানি অবচয় ধার্য করলে জাবেদা হয় অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব, এই যে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এই যে আমার এই 1,30,000 টাকা এখন আমার অবচয় কাজে লাগবে। এই যে 1,30,000 টাকা, 1,30,000 টাকা। আমরা জানি 3 নম্বর জাবেদা হয় অবচয় হিসাব বন্ধের জাবেদা। কিসের জাবেদা? অবচয় হিসাব বন্ধের জাবেদা, বছরের শেষ দিন। তাহলে এই জাবেদাটা হলো কি? আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট হইল না, অবচয় হিসাব ক্রেডিট। এই যে অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা? এই 1,30,000 টাকা, 1,30,000, 1,30,000 টাকা। এরপর চলে যায় 2012 সাল। এই যে 2012 সাল। এই 2012 সালে নতুন মেশিন কি ক্রয় করা হয়েছে না হয় নাই? নতুন কোনো মেশিন ক্রয় করা হয় নাই। তাহলে এই মেশিন ক্রয়ের জাবেদাটি হবে না, এই জাবেদাটি হবে না। এই পরের 2টি জাবেদা হবে, তবে অবচয় হবে এই 1,04,000 টাকা। অবচয় হবে 1,04,000 টাকা। এই 12 সালে মেশিন ক্রয়ের জাবেদাটি হবে না। কেন হবে না? মেশিন ক্রয় করে নাই। তাহলে 2012 সালের ডিসেম্বরে জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব, এই যে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা? এই 1,04,000 টাকা, 1,04,000 টাকা, 1,04,000
4000 টাকা। এরপর হবে অবশ্যই হিসাবটা বন্ধের জাবেদা, অর্থাৎ আয় সারাংশ হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট, আর অবশ্যই হিসাব, এই যে অবশ্যই হিসাব ক্রেডিট। কত টাকা? 1,04,000 টাকা, 1,04,000 টাকা। তাহলে আমাদের 2 বছরের জাবেদা চেয়েছিল, আমরা 2 বছরের জাবেদা করেছি। এখন গ নম্বরে চেয়েছে 4 বছরের অবশ্যই হিসাব প্রস্তুত করো, 4 বছরের অবশ্যই হিসাব প্রস্তুত করো। তাহলে আমরা এখন একটা খতিয়ানের ঘর কাটবো। কি করব? খতিয়ানের ঘর কাটবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি খতিয়ানের ঘর কেটেছি। তাহলে আমরা এখন 4 বছরের খতিয়ান করব, অবশ্যই হিসাব। কি হিসাব? অবশ্যই হিসাব। তাহলে আমি এখন খুঁজবো শুধু অবশ্যই হিসাব কোথায় আছে। 11 সালের প্রথম জাবেদায় অবশ্যই নাই, দ্বিতীয় জাবেদায় অবশ্যই আছে। জাবেদাটা কি ছিল? অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট। অবশ্যই হিসাব ছিল ডেবিট, তাহলে ডেবিট দিকেই হবে। এই যে ডেবিট দিকে 1,30,000 টাকা, 1,30,000 টাকা ডেবিট দিকেই হবে। কি হিসাব নামে? পুঞ্জীভূত অবশ্যই হিসাব নামে। এই যে পুঞ্জীভূত অবশ্যই হিসাব, বছরের শেষ দিন অর্থাৎ ডিসেম্বর 31। আমরা জানি সাথে সাথে ব্যালেন্সের ঘরে টাকা, এই যে ব্যালেন্সের ঘরে অর্থাৎ ডেবিট ব্যালেন্সের ঘরে 1,30,000 টাকা। 3 নম্বর জাবেদায় ছিল কি? আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ক্রেডিট। তাহলে অবশ্যই হিসাব ক্রেডিট। তো 3 নম্বর জাবেদায় আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ক্রেডিট। তাহলে অবশ্যই হিসাব ক্রেডিট আছে, ক্রেডিট দিকেই বসবে বিপরীত হিসাব নামে, অর্থাৎ আয় সারাংশ হিসাব নামে। এই যে আয় সারাংশ হিসাব বছরের শেষ দিন। তাহলে আগে আছে ডেবিট দিকে টাকা, এখন হলো ক্রেডিট দিকে টাকা। আমরা জানি ডেবিট আর ক্রেডিট থাকলে বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ করলে কোনো ব্যালেন্স থাকে না। অর্থাৎ তাহলে 11 সালে এই অবশ্যই হিসাবের কোনো ব্যালেন্স নেই। তাহলে 11 সালে আমরা ক্লোজ করে দিলাম। এখন চলে যাই 12 সালে। 12 সালে সেম ঘটনা ঘটবে, অর্থাৎ 12 সালেও প্রথম জাবেদায় আছে অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই হিসাব ক্রেডিট। তাহলে অবশ্যই ডেবিট দিকেই হবে, তবে টাকা 1,04,000 টাকা। এই যে 1,04,000। আর হিসাবের নাম হবে এই যে 2012 সাল দিয়ে ডিসেম্বর 31, এই যে পুঞ্জীভূত অবশ্যই হিসাব, এই যে পুঞ্জীভূত অবশ্যই হিসাব। আমরা জানি সাথে সাথে ব্যালেন্সের ঘরে টাকা, এই যে ব্যালেন্সের ঘরে টাকা 1,04,000। তাহলে আবার তারপরের জাবেদায় সেম আয় সারাংশ হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ক্রেডিট। তাহলে অবশ্যই হিসাব ক্রেডিট, এই ক্রেডিটের ঘরেই বসবে 1,04,000 টাকা। হিসাবটার নাম হবে কি? আয় সারাংশ হিসাব। এই যে আয় সারাংশ হিসাব। আবার বিয়োগ করলে কোনো ব্যালেন্স থাকে না। তাহলে 12 সাল হয়ে গেল, 12 সাল আমরা ক্লোজ করে দিলাম। 13 সাল সেম ঘটনা, 13 সাল সেম ঘটনা, তবে 13 সালে টাকা হবে 83,200। 13 সালে টাকা হবে 83,200, যে আমি রাফ করে রেখেছি শুধু এই কারণে। তাহলে চলে যায় 2013 সাল। 2013 সাল ডিসেম্বর 31। একইভাবে নাম কি? পুঞ্জীভূত অবশ্যই হিসাব। এই যে ডেবিটের ঘরে 1,00,000 শুধু 83, তাই না? 83,200, সাথে সাথে ব্যালেন্সের ঘরে 83,200। আবার ডিসেম্বর 31-এ নাম কি? আয় সারাংশ হিসাব। আবার 83,200, বিয়োগ করলে কোনো ব্যালেন্স থাকে না। এই 13 সাল শেষ। চলে যায় 2014 সাল। 2014 সালে একই ঘটনা, ঠিক কি না? একই ঘটনা। এই যে প্রথমে হলো পুঞ্জীভূত অবশ্যই হিসাব।
কত এখন হলো 66,560 টাকা। এই যে 66,560 টাকা, সাথে সাথে ব্যালেন্সের করে 66,560 টাকা। আবার আয় সারাংশ না, আয় সারাংশ হিসাব একইভাবে 66,000 কত 560 টাকা। যোগ বিয়োগ করলে কোনো ব্যালেন্স থাকে না। তাহলে আমাদের 4 বছরের অবচয় হিসাব প্রস্তুত হয়ে গেছে। আশা করি আমরা এই ক্রমহ্রাস মঞ্চের পদ্ধতিতে কিভাবে জাবেদা তৈরি করে, কিভাবে অবচয়ের পরিমাণ নির্ণয় করে, কিভাবে খতিয়ান প্রস্তুত করে আমরা শিখতে পেরেছি। আগামী ক্লাসে আমি যে ভিডিওটি ছাড়ব, 2টি মেশিন থাকবে ক্রমহ্রাস মঞ্চের পদ্ধতিতে, তবে মেশিন থাকবে 2টি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।